আসসালামু আলাইকুম। আমরা এসেছি পরবর্তী ক্লাসে। আমরা বিগত দিনে নবম পরিচ্ছেদের অষ্টম অধ্যায়ে অবশ্যই ১ ঘন্টা ২ ঘন্টা ৩ ঘন্টা অবদান বইটা আলোচনা করেছিলাম। আমরা ১ ঘন্টা বই অঙ্কটা সমাধান করেছি। এবারে পরবর্তী ক্লাসে ২ ঘন্টা অবদান বই অঙ্কটা বোঝানোর জন্য এসেছি। আশা করি আমার এই ক্লাসটা যদি অবশ্যই দেখে অবশ্যই অঙ্কটা বোঝা যাবে। আর ক্লাসটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক বা সাবস্ক্রাইব করে সবাইকে আন্তরিক ধন্যবাদ করার জন্য। এখন শুরু করতে যাচ্ছি। আসলে ২ ধরনের অবদান বইটা কি, আমরা অঙ্ক শুরু করার আগে একটু আলোচনা করে নিতে চাই। আমরা ১ ধরনের অবদান বই, ২ ধরনের অবদান বই আর ৩ ধরনের অবদান বই। ১ ধরনের অবদান বই হচ্ছে যে আসলে নগদ জিনিসটা কি, যখন আমরা ব্যবসা প্রতিষ্ঠান বা কোনো ক্ষেত্রে যে লেনদেনগুলো করি, যেটা শুধু নগদ অর্থের বিনিময়ে নগদ প্রাপ্তির প্রদান হয়ে থাকে, শুধু নগদ প্রাপ্তির প্রদানে যে বইতে এন্ট্রি করা হয় সেটা ১ ধরনের অবদান বই। আর যখনই আমরা ব্যবসার ক্ষেত্রে লেনদেন করতে গেলে অনেক সময় আমাদের কাস্টমাররা দেখা যাচ্ছে যে নগদ টাকা নেই, কিন্তু দোকানদারকে বললো যে চেকটা নেন, অর্থাৎ আপনার নগদ টাকার পাশাপাশি যখন চেকের বিনিময়ে আমরা কোনো টাকা প্রাপ্তি বা প্রদান করে থাকি, অর্থাৎ আমরা সহজে বলতে পারি নগদ অর্থ নগদে অথবা ব্যাংক মারফতে প্রাপ্তি বা প্রদান করে থাকি, এটাই যে বইতে অন্তর্ভুক্ত করা হয় সেটা প্রদান বই। আর ৩ ধরনের অবদান বই হচ্ছে আমরা নগদ অর্থ এবং চেকের মাধ্যমে প্রদান করার সময় ব্যাংক কর্তৃক যে বার্তা প্রদান করা হয়, অর্থাৎ কোনো টাকা জানাদার কাছ থেকে পাবো অথবা পাওনাদারের কাছ থেকে পাবে, যখন বলা হয় কেউ আমার কাছ থেকে ৯,০০০ টাকা বা ১০,০০০ টাকা পাবে, আমাকে যদি বলে সুযোগ দেয় আপনি যদি এই মুহূর্তে আমাকে টাকা পরিশোধ করেন, আমি আপনাকে ১,০০০ টাকা বা ৫০০ টাকা করে দেবো। অর্থাৎ আমরা এই ৫০০ টাকার সুযোগ নেওয়ার জন্য তখন বার্তাকরণ করা হয়ে থাকে। অর্থাৎ আমার কাছে আমি ১০,০০০ টাকা, আমি ১,০০০ টাকা কম দিলে উনি আমাকে এখন সব পরিশোধ করে দেবেন। এই ১,০০০ টাকা বার্তা, এই ১,০০০ টাকা কারোর কাছে প্রাপ্তি, কারোর কাছে প্রদান, কোনো সময় প্রাপ্তি বার্তা, কোনো সময় প্রদান বার্তা। অর্থাৎ নগদ অর্থ প্রাপ্তি প্রদান, ব্যাংক কর্তৃক চেক মারফতে টাকা লেনদেনের সময় যে অর্থ কম নেওয়া হয়, অথবা কেউ কম পায় কেউ কম দেয়, এটা হচ্ছে বার্তাকরণ। আর এটা যে বইতে অন্তর্ভুক্ত করা হয় সেটা ৩ ধরনের অবদান বই। আমি সংক্ষিপ্ত করে ২ ধরনের অবদান বই অবশ্যই আলোচনা করব আর বাস্তব অঙ্ক বোঝানোর চেষ্টা করব। ২ ধরনের অবদান বই আগে আমাদের জানতে হবে আসলে আমাদের ঘর কয়টা। আমরা গত দিনে বলেছিলাম গত ক্লাসে ১ ধরনের অবদান বইয়ের ঘর হচ্ছে ১০টা। আর যদি ১ ধরনের অবদান বইয়ের ঘর ১০টা হয় আমরা অবশ্যই জানবো এখন সামনে যত ঘর আগাবে, যত আমার অঙ্ক আগাবে, প্রতিটা টাকার পরিমাণ বৃদ্ধি পাবে। আমরা ১ ধরনের অবদান বই করার সময় অবশ্যই আমরা বাম দিকে টাকার ঘর একটা দিয়েছিলাম আর ক্রেডিট থেকে টাকার ঘর একটা দিয়েছিলাম, কারণ তখন শুধু নগদ অর্থ নিয়ে প্রধান ছিল, নগদ অর্থ প্রাপ্তি ছিল। এই জন্য নগদ টাকা এন্ট্রি করার সময় শুধু নগদ প্রাপ্তি প্রদানের জন্য একটা টাকার ঘর দরকার হয়েছিল। এখন আমরা যখনই ২ ঘরে চলে যাব তখনই আমার চেক মারফত টাকা প্রাপ্তি প্রদান হবে, নগদে টাকা প্রাপ্তি প্রদান হবে। তাই নগদের জন্য যদি একটা প্রাপ্তি একটা প্রদান ঘর লাগে, অবশ্যই চেকের জন্য আমাকে অবশ্যই আর একটা ঘর দরকার হবে, ২ দিকে টাকার ঘর। অর্থাৎ টাকার ঘর বাম দিকেও দিতে হবে আবার ডান দিকেও দিতে হবে। এই জন্য একটা টাকার ঘর বৃদ্ধির জন্য ২ ঘরের অবদানের মোট ঘর সংখ্যা হবে ১২টি আর ৩ ঘরের নবদানের ঘর সংখ্যা হবে ১৪টা। অবশ্যই আমরা একটু খেয়াল করে আসি যে ২ ঘরের নবদান বইয়ের ঘর কয়টা। আমরা প্রথমে আমার খাতায় অথবা ব্ল্যাক করি, আমরা একটা ঘর আনার চেষ্টা করি। প্রথমে আমাদের শিরোনামের জন্য অবশ্যই এটা দেবো, আমরা একটা ঘর আঁকাবো। সেই ঘরটাকে আমরা প্রথমে বলছি অবশ্যই আমাদের নৈবেদিক থাকবে যে আমরা নবদান করার সময় বা প্রক্রিয়া করার সময় আমরা একটা পেজকে কয় ভাগে ভাগ করি, আসলে ২ ভাগে ভাগ করি। আমরা খাতায় যখন ভাগ করবো পেজটাকে বোর্ডটা মাছ থেকে মাছ দিয়ে নেবো, আসলে বোর্ড আর জায়গা বোর্ড তো মাছ করা সম্ভব নয় না, আমি আনুমানিকভাবে আমি এটাকে মিডিয়াম করে নিচ্ছি। মিডিয়াম করার সময় আমার এটা হচ্ছে আমরা ড্যামিং সাইড বলতে পারি, আর গায়ে থেকে আমরা এটা ড্যামিং সাইড বলতে পারি। আমি যখনই ২ ঘরের অবদান দিয়েছি তখনই আমার টাকা ঘর দিতে হবে। একটা হলো ব্যাংক টাকা, আর হচ্ছে নগদান টাকা বা নগদ টাকা, আমরা যেটা বলি নগদ বা নগদান যেটাই নিই।
তারপর আমাদের হবে হচ্ছে না খতিয়ান পৃষ্ঠা, তারপর হচ্ছে আমাদের ভাউচার, আর এখানে হবে হচ্ছে তারিখ। এটা আমরা প্রাপ্তি দিতে পারি অথবা আমরা বিবরণ দিতে পারি, পার্টিকুলার্স অনুসারে। ঠিক এভাবে এদিকে টাকা ব্যাংক টাকা, আর এখানে আছে নগদ টাকা, নগদান বা নগদ টাকা। এখানে পৃষ্ঠা, এখানে ভাউচার মধ্যে, আর এটা হচ্ছে না তারিখ। অবশ্যই অঙ্ক করার সময় আমাদের ভাষা ঘরটা বাধ্যতামূলক দরকার নেই, আর ঘরটা বাদ দিয়ে অঙ্ক করলে হবে না। এবারে করার সময় আমার যে মাসের অঙ্ক করব আমরা সেই মাসে বিগত মাসে আমাদের উদ্বৃত্তটা পরবর্তী মাসের ব্যালেন্স বিডি হয়েছিল, এই জন্যই আমরা অঙ্ক করতে চাচ্ছি নভেম্বর মাস। এখানে আমরা যে তারিখ হবে অবশ্যই আমরা যত সাল ধরে নিলাম 2022-21 সাল, 2021 সালের যে মাস থাকবে সেই মাসটা লিখব। এখানেও 2021 সালের নভেম্বর মাস। এটা দেওয়ার পরে আবার তারিখ শুরু হবে। আর সর্বপ্রথম আমরা জানি আমরা যে অঙ্কই করি না ওটার পরে আমাদের ব্যালেন্স বিডি থাকবে, আর কোনো সময় ব্যাংক জমা অতিরিক্ত থাকবে। আর ব্যাংক জমা অতিরিক্ত যদি নাও থাকে সংক্ষিপ্ত সিআর লেখা থাকতে পারে, অথবা ব্যাংকে জমা অতিরিক্ত থাকতে পারে, যেটাকে আমি যদি সিআর থাকে ধরে নেব ব্যাংকে জমা অতিরিক্ত। এছাড়া যদি ডিআর থাকে বা ডেবিট অতিরিক্ত থাকে ধরে নেওয়া শুধু ব্যাংক জমা অতিরিক্ত। আর ঠিক এই অঙ্কে আছে নগদ উদ্বৃত্ত 5,000 টাকা, ব্যাংক জমা ডেবিট উদ্বৃত্ত আছে 3,000 টাকা। ডেবিট উদ্বৃত্ত মানে ব্যাংক জমা উদ্বৃত্ত, আর ক্রেডিট টাকা মানে ব্যাংক জমা অতিরিক্ত। এই জন্যই ব্যাংক ওভারড্রাফট আমার এখানে শুধু ব্যাংক ডিপোজিট আছে। নগদ উদ্বৃত্ত থাকলেই আমরা সর্বপ্রথম 1 তারিখে আমরা ব্যালেন্স বিল হিসাবে লিখতে পারি। আমরা লিখব ব্যালেন্স বিডি, ব্যালেন্স ইংলিশ বাংলায় আমরা যেটা লিখি অবশ্যই ব্যালেন্স বিডি দেওয়ার পরে আমার নগদ উদ্বৃত্ত আছে 5,000 টাকা, আর ব্যাংক জমা উদ্বৃত্ত আছে 3,000 টাকা। এটা দিয়ে শুরু করার পর আমি যখন পরবর্তী অঙ্কগুলো করব তখনই আমার প্রত্যেকটা এন্ট্রি আমি অবশ্যই জাবেদা করে নেব, তাহলে আমি এই অঙ্ক মিক্স করা লাগবে না, কোন টাকা কোন দিকে বসবে। 2 নাম্বার আছে পণ্য ক্রয় বাবদ চেক প্রদান। আমরা যদি পণ্য ক্রয় বাবদ চেক প্রদান করি আসলে জাবেদা করি ক্রয় হিসাব ডেবিট, আর ব্যাংক হিসাব ক্রেডিট। চেক থাকলে আমার জাবেদাটা চেকের সাথে ব্যাংকের সাথে, আর যদি নগদ থাকতো নগদের সাথে। আমরা প্রক্রিয়া করে এসেছি যে ক্রয় হিসাব ডেবিট আর ব্যাংক ক্রেডিট। এটা হচ্ছে একটা খতিয়ান, একটা খতিয়ানের মধ্যে 2টা ঘর আছে, একটা নগদ একটা ব্যাংক। এই ছকের মধ্যে নগদও আছে ব্যাংকও আছে। খতিয়ান করার সময় আমরা নগদ একটা ছক আলাদা করতাম আর ব্যাংকের একটা ঘর আলাদা করতাম। এক ঘর বা দুই ঘর অঙ্ক করার সময় একটা ছকের মধ্যে 2টা খতিয়ানের ছক আছে, একটা আছে নগদ একটা আছে ব্যাংক, একটা নগদ একটা আছে ব্যাংক। অর্থাৎ আমার এন্ট্রির ভিতরে যখন কোনটা ঝামেলা হবে তখনই ক্রয় হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। যখন ব্যাংক ক্রেডিট হবে তাহলে আমি খতিয়ান করার সময় আমি জানি যে এই ঘরের মধ্যে দুই ঘর নগদের মধ্যে একমাত্র ব্যাংক আর নগদ ছাড়া কোনো একটি এর ভিতরে বসবে না। ব্যাংক আর নগদের সাথে যে বিপরীতগুলো থাকবে সেগুলোই হবে। তাহলে ক্রয় হিসাব ডেবিট ব্যাংক ক্রেডিট। ব্যাংকের ঘরে তো ব্যাংক বসে না, তাহলে ক্রয় ডেবিট থাকলে আমরা জানি সবসময় ক্রেডিট হয়। কোন দিকে বসবে? ক্রয় করেছি আর এও যদি না বুঝতে পারি আমরা এখানে খেয়াল করবো পণ্য ক্রয় বাবদ চেক প্রদান। প্রদান করলেই ক্রেডিট, সহজ পদ্ধতি যে প্রদান করলেই ক্রেডিট। কিন্তু প্রদান যদি ক্রেডিট হয়ে থাকে তাহলে আমি অবশ্যই এখানে ক্রয় করে দিব। ক্রয় হিসাব লিখলাম। ক্রয় হিসাব লেখার পরে এখন ভেবে যাবো যে টাকাটা নগদের ঘরে বসবে না ব্যাংকে ঘরে বসবে। আমার এই এন্ট্রির সাথে যদি নগদ উল্লেখ থাকে টাকাটা নগদের ঘরে বসবে, খুব সহজ। আর যদি চেক উল্লেখ থাকে তাহলে 100% ব্যাংকে ঘরে বসবে। তাহলে আমার এখানে আছে চেক উল্লেখ ব্যাংক, তাই ব্যাংকের কত
টাকা, অবশ্যই এই সুদা মাত্র 2000 টাকা। যারা বোঝে না এই অল্প পুঁজি তাদের জন্য এটা সবচেয়ে সহজ পদ্ধতি। আমি যদি দারোগা নাও করতে পারি, আর আমি যদি কোনো টাকা করে কি বসবে, ডেবিট বসবে না ক্রেডিট বসবে, আমি যদি এটাও না বসতে পারি, মানে সহজ পদ্ধতি। যে এমপি থাকবেন সেই এমপি শেষে দেখবো প্রধান না প্রাপ্তি। যদি প্রধান হয় সহজ পদ্ধতি ক্রেডিট, আর যদি প্রাপ্তি হয় তাহলে ডেবিট। বসানোর পর আমি আবার ভাবনা বেঁধে নেব যেখানে নগদ আছে না ব্যাংক আছে। এবার আমরা পরের দেখি দেনাদার হতে চেক প্রাপ্তি। যখন চেক প্রাপ্তি হয়েছি কত তারিখে, এটা হচ্ছে নাম্বার 2, কার কাছ থেকে পেয়েছি দেনাদার, এখানে হচ্ছে দেনাদার। এখানে একটা কথা আছে, দেনাদার হচ্ছে যখন চেক প্রাপ্তি ব্যাংক হিসাব ডেবিট আর দেনাদার ক্রেডিট। আসলে এখানে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে। আজ থেকে 12 বছর আগে বা 7-8 বছর আগে যখন দুর্ঘটনা করা হতো, আমরা তখন চেক পাইলে নগদ বলা হতো। কিন্তু এখন আমেরিকান পদ্ধতি আর ব্রিটিশ পদ্ধতি, দুইটা পদ্ধতির কারণে হিসাব বিজ্ঞান করার সময় আসলে দুইটা পদ্ধতি অনুসরণ করা হয়, একটা আমেরিকান পদ্ধতি, একটা ব্রিটিশ পদ্ধতি। আর এখন আমেরিকান পদ্ধতি অনুসরণ করার কারণে আমরা যখনই চেক পাবো, ব্যাংক আগেকার যুগে ব্রিটিশ পদ্ধতি যদি ফলো করে থাকি, আমরা যদি কেউ দেনাদার হতে চেক প্রাপ্তি, কেউ যদি নগদের ঘরে টাকা দিই, ভুল বলার কোনো কারণ নেই। এটা ব্রিটিশ নিয়ম যে আমরা ব্যাংক যখন পেয়েছি তখন নগদ পেয়েছি, নগদের ঘরে আগে দেওয়া হবে। এখন তা হয় না, এখন আমেরিকান মেথড অনুসারে অবশ্যই চেক প্রাপ্তি মানে আমার এখানে নগদ আছে, ব্যাংক আছে, তাই প্রাপ্তি মানে ডেবিট, ডেবিট থেকে চেক প্রাপ্তি ব্যাংকে করে কত টাকা হবে, মাত্র 6000 টাকা। পরের দিকে আসি, অফিসের জন্য আইপিএস করায়, অফিস সন্ধান করায়, করাই করলে টাকা আসে না, চলে যায়, করাই করলে চলে যায়, চলে গেলে ক্যারিট। এইবার ক্যারিট থেকে আগে আমরা আইপিএস এর নামটা বলতে দেবো, কি বোঝাবো চাই। আইপিএস মানে অফিস সন্ধান, আইপিএস মানে অফিস সন্ধান। তার বিদ্যুৎ চলে গেলে রসিদটা কি করতে পারে, এই করাই করা মানে ক্যারিট। এখন এই লাইনের ভিতরে দেখবো চেক আছে না নগদ আছে। আসলে চেক নাই, কেউ যদি না বুঝতে পারে চেক বা ব্যাংক উল্লেখ আছে কিনা। চেক যদি আর ব্যাংক উল্লেখ না থাকে, আমি ধরে নেব নগদ টাকা। নগদ টাকা কত, এখানে 5000 টাকা। এইভাবে তারপর আমার 5 তারিখে আছে পুরাতন আসবাবপত্র বিক্রয়। আসলে বিক্রয় করলে টাকা তো আসে, আর টাকা যখনই আসবে তখন আমি জানি ডেবিটকে, এই জন্য কত তারিখ, মাত্র 5 তারিখে আমি লিখবো আসবাব। কত করে লিখতে পারি, আর যদি কোন বছরের শেষে আমি বিক্রয়ের কথাটাও লিখতে পারি, এতে কোনো সমস্যা নেই, শুধু আসবাবপত্র লিখতে হবে। আসবাবপত্র বিক্রয় করে টাকা আসে। এখন দেখলাম নগদে আসলো না চেকে আসলো, এখানে কোনো চেক উল্লেখ নাই, আমি ধরে নিচ্ছি এটা নগদ, 5,500 টাকা নগদ। তারপরে রাজীবের নিকট হতে বিক্রয় বাবদ চেক প্রাপ্তি। আমি রাজীবের নিকট বিক্রি করতে 7,000 টাকা, রাজীব বলল আমার কাছে টাকা নেই, চেক নেন, অবশ্যই বিক্রি হলো, এটা প্রাপ্তি হয়েছে। প্রাপ্তি মানে চেক, চেক মানে ব্যাংক, ব্যাংক মানে টাকা পেয়েছি। নাম্বার কত, 12 তারিখে আমি রাজীবের নাম লিখতে পারি দেনাদার রাজীব। রাজীবকে যে বিক্রি করলেন চেক, চেক মানে আমি এখানে ব্যাংক, ব্যাংক আমার আছে, ব্যাংক মানে টাকা পেয়েছি কত টাকা, 7,000 টাকা। এবারে কতই ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন। ব্যক্তিগত প্রয়োজন দুই রকম উত্তোলন হয়, একটা হচ্ছে ব্যাংকগত উত্তোলন, একটা ব্যবসাগত উত্তোলন। ব্যক্তিগত প্রয়োজনে যদি ব্যাংক থেকে উত্তোলন করে থাকি, অবশ্যই উত্তোলন তো এখানে ব্যক্তিগত হয়ে থাকে, উত্তোলন নগদ ব্যাংক হবে, উত্তোলন ডেবিট আর ব্যাংক ক্রেডিট। যদি বলে থাকি অফিসের প্রয়োজনে উত্তোলন, তখন অবশ্যই আমার জানতে হবে নগদ ব্যাংক, আমি নগদ টাকা পাবো, তখন সেটা কন্ট্রাক্ট হতে হবে। অফিসের প্রয়োজনে যদি ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করেছি, আসলে উত্তোলন করে টাকা চলে যায়, এই জন্যই নাম্বার হবে উত্তোলন হিসাব। এখানে উত্তোলন দুরকম হয়, একটা যদি থাকে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন, তাহলে ধরে নিতে হবে নগদ টাকা উত্তোলন, নগদে করে বসে। আর যদি বলে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন, টাকা ঠিক আমি তুলেছি ব্যবসা থেকে, ব্যবসার টাকা ব্যাংক থেকে চলে গেছে, এই জন্য আমি ব্যাংক থেকে উত্তোলন কত টাকা, এটা উত্তোলন করেছি
মাত্র 2000 টাকা। এবারে ব্যাংক হতে উত্তোলন বলতে বলতে পরে লিখতে আছে ব্যাংক থেকে উত্তোলন করা মানে আমি ব্যাংকে গিয়ে উত্তোলন করেছি, আমি টাকা পেয়েছি। সেই ক্ষেত্রে ব্যাংক থেকে আমি কি করলাম, ব্যাংক থেকে টাকা তুলেছি, তাই নগদ ডেবিট আমাকে টাকা দিল কে ব্যাংক, ব্যাংক সাথে একবার করে নগদান করার সময় কোনো এন্ট্রির মাঝখানে যদি নগদ আর ব্যাংক দুটাই উল্লেখ থাকে আমাকে ওটা ধরে নিতে হবে বিপরীত থাকে না, তাকে ইংলিশে বলি আমরা কন্ট্রা বা বিপরীত থাকে। কন্ট্রা মানে দুই দিকে বসা, বিপরীত থাকে। দুই দিকে বসতে হলে অবশ্যই আমার এখানে প্রক্রিয়ায় ফলো করতে হবে। নগদান ডেবিট আছে, ব্যাংকে ঘরে ক্যাপিটাল দিকে বসবে, আর ব্যাংক ক্যাপিটাল আছে অবশ্যই নগদের ঘরে ক্যাপিটাল দিকে বসবে। এও যদি আমি সহজভাবে বিপরীত থাকে না বুঝতে পারি তাহলে আমাকে সহজ একটা উপায় হচ্ছে আমি দাবিদার করে নেব। দাবিদার করার সময় যেটা ডেবিট থাকবে সেটা ক্রেডিট দিকে বসবে, আর যেটা ক্রেডিট থাকবে সেটা ডেবিট দিকে বসবে। তাই আমার নগদান ডেবিট আছে, আমি অবশ্যই এটা দেব নাম্বার 20টাকে নগদান হিসাব। নগদান হিসাব দেওয়ার পরে আমাকে অবশ্যই সিআর দিতে হবে, কন্ট্রোল শুধু সি দিলে হবে, ফুল কন্ট্রোল লেখা আছে। কন্ট্রোল মানে বিপরীত থাকে, আমি যদি সি লিখি সি তে বোঝা যায় কন্ট্রোল ইংলিশ, আর বাংলা হচ্ছে বিপরীত থাকে দুই দিকে বুঝবো। তাই আমি নগদান হিসাব আমার আছে ডেবিট, আমি তখন উপরের সাইডটা ক্লিয়ার করব, এটার ক্রেডিট কোন সাইড ডান দিকে, ডেবিটটা কি ক্রেডিটে এখানে প্রদানের পরে অবশ্যই করবে এটা নগদান সি। কিন্তু নগদান যদি ডেবিট হয় তার টাকা বসে তার বিপরীত, তারপরে বসবে ব্যাংকের ঘরে কত টাকা মাত্র 5000 টাকা। আর এখানে ব্যাংক আছে ক্রেডিট অবশ্যই চলে আসবে ব্যাংকের দিকে নাম্বার 25 তারিখ এখানে লিখব ব্যাংক চার্জ অবশ্যই লিখব জি। তাহলে ব্যাংক আমার ক্রেডিট ছিল, ওর বিপরীতে ছিল নগদান ডেবিট, আমি অবশ্যই নগদান করব কত টাকা 5000 টাকা। এটাও যদি তোমার কারণ বুঝতে অসুবিধা হয় তাহলে আমি অবশ্যই আমি আরেকভাবে বুঝবো যে আমি দাবিটা করার যেটা পেয়েছি নগদান ব্যাংক, তাহলে নগদ থাকবে আমি কি করবো এখানে নগদ থাকলে বিপরীত ব্যাংকে বসাবো, আর ব্যাংক থাকলে আমি এখানে নগদের ঘরে বসাবো। এটা উল্টে আছে, এটা আমার বিপরীত দাবি না। এবার কি হবে মেধাবীনের নিকট নগদ প্রাপ্তি 23 তারিখ। নগদ প্রাপ্তি মানে আমার প্রাপ্তির দিকে যার নাম আছে মেধাবীন লিখতে পারি। তাহলে আমি নগদ প্রাপ্তি চেকে পাইছি না নগদে পেয়েছি, আমি কোনো চেক করলে নাই তো নগদে পেয়েছি, তাই নগদে 3000 টাকা। তারপর আছে আনোয়ারকে পরিশোধ, একজন আমার কাছে টাকা পাবে যদি পরিশোধ করে দিচ্ছি অবশ্যই পরিশোধ করার মানে ক্রেডিট টাকা চলে যাচ্ছে, কারণ নাম মানে শুধু আনোয়ার লিখতেই হবে। পরিশোধ করা মানে চেকে না নগদে, কোনো চেক উল্লেখ নাই, চেক উল্লেখ না থাকলে ব্যাংক উল্লেখ না থাকলে আমাকে ধরে নিতে হবে এটা নগদ, নগদ 3000 টাকা। এবার ব্যাংক সুদ মঞ্জুর আর ব্যাংক চার্জ। আমি যদি সুদ মঞ্জুর থাকি আর ব্যাংক চার্জ থাকে, আমার যদি ব্যাংকে আমার অনেক টাকা থাকে হয়তো 2 লাখ টাকা থাকে, ব্যাংক আমার 2 লাখ টাকা ব্যাংকে রাখার পর আমাকে নির্দিষ্ট অ্যানুয়ালের শেষে নির্দিষ্ট বছরের শেষে ওই টাকা ব্যাংকে রাখার জন্য যে সুদ পাওয়া যায় ওটা সুদ মঞ্জুর। আর আমার চার্জটা কি দেখা যাচ্ছে ওরা অ্যানুয়াল শেষেও আবার যে টাকা রাখা হয় ওই টাকা রাখার জন্য ব্যাংক কিছু টাকা কর্তন করে নেয়, এটা হচ্ছে ব্যাংক চার্জ। তাই যদি সুদ মঞ্জুর হয় আমার নিজের টাকায় ব্যাংকে রাখলে 1 টাকার জন্যই 2টা ঘটনা ঘটে। যদি 2 লক্ষ টাকা রাখি ওই 2 লক্ষ টাকা ব্যাংক আমার টাকা অন্য জনকে খাটাবে, খাটায় সুদ দেবে, ওই সুদের কিছু অংশ আমার অ্যাকাউন্টে আবার জমা হবে, এটা আমি কোন টাকা পাই, এটা হচ্ছে ব্যাংক সুদ মঞ্জুর। আর ব্যাংক চার্জটা কি আমি যে 2 লক্ষ টাকা ব্যাংকে জমা রেখেছি ব্যাংক আমার টাকা রাখার জন্য ওরা সেফটি বা আমানত রাখার জন্য আমার কাছ থেকে ওরা কিছু টাকা বাৎসরিক কর্তন করে নেবে, এই কর্তনটাই হচ্ছে ব্যাংক চার্জ। অর্থাৎ একই টাকার জন্য 2 রকম ঘটে, একটা ব্যাংক সুদ মঞ্জুর আর ব্যাংক চার্জ। ওই ব্যাংক আমার নিজের টাকা ব্যাংক খাটানোর জন্য আমাকে যে টাকা দেবে সেটা হচ্ছে ব্যাংক সুদ মঞ্জুর, আর আমার কাছ থেকে যেটা কর্তন করে নেবে সেটা হচ্ছে ব্যাংক চার্জ। তাই যখন ব্যাংক সুদ মঞ্জুর হবে তখন ব্যাংক সুদ মঞ্জুর ক্রেডিট হয়। সুদ মঞ্জুর আমি সবসময় জানি আমরা সুদ মঞ্জুরটা সবসময় ডেবিট হয়। 28 তারিখ আমরা শুধু ব্যাংক সুদ দেখলেও হয় বা মঞ্জুর করে দিলে হয়।
ব্যাংক সুদ মঞ্জুর সবসময় ব্যাংকের সাথে ঘটনা, তাই কোনো সময় নগদ হয়ে থাকে না। এটা ব্যাংক সুদ মঞ্জুর বা ব্যাংক চার্জ যেটাই হোক, এটা ব্যাংকের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়, তাই সবসময় এটা ব্যাংকের ভাবে বসে। কত টাকা হবে? মাত্র ৩০ টাকা। আর ব্যাংক চার্জ সবসময় ব্যাংকে বসে। নাম্বার 30 বলেছি, ব্যাংক চার্জ আমার কাছ থেকে কখন করলো, আমার কাছ থেকে টাকা কেটে নিল, ব্যাংক চার্জ নিজের টাকা চলে গেল 200 টাকা। অর্থাৎ আমার নিজের টাকার পরিবর্তে আমি এখানে দেখছি ব্যাংক আমার টাকা রাখার জন্য আমাকে সুদ দিতেছে বছরে 300 টাকা, আবার আমার টাকায় ব্যাংক রাখার জন্য আমার কাছ থেকে কখন করে নিচ্ছে 200 টাকা। অর্থাৎ ব্যাংক সুদ দেওয়ার পরেও আমার 100 টাকা পুরোপুরি থাকে। এটাই ব্যাংকে অনেক যারা অনেক টাকা আছে এইভাবে তারা ব্যাংকে টাকা রাখে, 2 লক্ষ টাকা রাখলে যে সুদ মঞ্জুর হয় ওই যে আমার তারিখ হিসাবে যোগ করে দেয়, বছরে অর্ধেক সময় এসে আবার কিছু বাসরে কত থাকে আমরা যারা ব্যাংকে টাকা রাখতে অবশ্যই জানি। এটাই ব্যাংক চার্জ। এটা করার পর আমার এই উপকরণ করে একটা সুবিধা হচ্ছে, আমি কীভাবে টের পাবো আমার ব্যালেন্স কোন দিকে হবে। সর্বপ্রথম বিবরণ নগদানের সময় ব্যালেন্স বিডি যেগুলো বসে সবসময় মনে রাখতে হবে, সেটাই ডেবিট ব্যালেন্স রাখতে হবে। এই জন্য আমার এখানে বিডি এটা আছে, আবার এখানে ব্যাংকে চলবে ছিল। অনেক অঙ্কে দেখা যাচ্ছে ব্যালেন্স বিডি দিতে হয়, কারণ নগদ জমা থাকে, আবার ব্যাংক জমা অতিরিক্ত থাকে। ব্যাংক জমা অতিরিক্ত থাকলে তখন ব্যাংকে ব্যালেন্স বিডি দিতে হয়, তখন ব্যালেন্স বিডি দুই রকমের থাকে, এইটা যোগ বেশি হবে আর এই কেন্দ্রের যোগ স্বল্প বেশি হবে। তার মানে ব্যালেন্স বিডি দেওয়ার সময় যেভাবে থাকবে সেটা সবসময় টাকা বেশি হবে। আর এটা ব্যালেন্স করে আমরা দেখি, আমরা সবসময় এমনভাবে করবো এই দুটো টাকা সমান করে দেবো, ঠিক এই টাকাটা এই সুতায় আমি আমার দুটো টাকা সমান করে দেবো। দেওয়ার পরে আমি আগে এই টাকাটা যোগ করবো 14 22,000 টাকা। আমি ঠিক এই টাকাটা লিখে 3 আছে 9 আর 16 তাহলে 16,300 টাকা। আমি এটা এই গড়কে বরাদ্দ করবো, আবদ্ধ গড় বলা হয়। আমি এটা বরাদ্দ করে দিচ্ছি, আন্ডারলাইন করে দিচ্ছি। এই টাকাটা এই ঘরে বসে যাবে 22,000 টাকা, আর এখানে 16,300 টাকা। ঠিক এই টাকাটা সমান করে আমরা লেখার চেষ্টা করবো স্কেল ধরে, যাতে একটা উপরে একটা নিচে না হয়, তাহলে আমরা পরবর্তী মাসিক হিসাবের জন্য আরো সুবিধা হবে। এখানে আছে 5,000 যিনি 8,000 টাকা, 22,000 টাকা থেকে 8,000 টাকা বাড়বে। আমার এখানে কম পড়েছে আরো মাত্র 15,000 টাকা, এই 15,000 টাকা। ঠিক আমি আবার 2,004 5 9 9,200 তাই 16,300 টাকা করে 9,200 টাকা বাদ দিলে আমার টাকা হচ্ছে কত? 7,100। এই টাকা 7,100 অবশ্যই আমি ব্যালেন্স করার সময় আপ ডাউন করবো না, আমি ঠিক সমান করে নেওয়ার চেষ্টা করব। এই মাসেরই আমার নেব ব্যালেন্স সি ডি, এইভাবে সমান রাখার চেষ্টা করবো। তাহলে আমি চার যদি খাতাটা দেখে একবার তাকালে বলবে লাইন বাই লাইন কি আছে। একবারে তাকালে ব্যালেন্স সি ডি বোঝা যাচ্ছে, একবারে সি ডি একটা নিচে যোগ করবো ইনশাআল্লাহ। এই টাকাটা করবো চলে আসবে এখানে 3,000 টাকা আর এখানে 7,100 টাকা। এই সূত্রের পরবর্তী নভেম্বর থেকে পয়লা মাসের ডিসেম্বরে অবশ্যই আমরা লাগবো ব্যালেন্স বিডি। আমরা এইভাবে সমান রাখার চেষ্টা করব অবশ্যই, তাহলে আমরা আর যে টাকার যে লাইন থাকবে আমরা সোজা না করতে পারি, আমরা ডট ডট দিয়ে সোজা করে নেব। অবশ্যই এইভাবে খাতাটা আমরা চেষ্টা করবো হাতে লেখা ধরবো, নম্বরটার জন্য পরিষ্কার থাকে, পরিষ্কার থাকলে এক নজরে দেখবে, দেখার সাথেই এই অঙ্কে যা চারি বলবে চারি করা সম্ভব হবে। আর পরীক্ষার খাতায় কোনো সময় সৃজনশীলে এত বড় প্রশ্ন হয় না, কয়েকটা ইনপুট করা হয়। থ্যাংক ইউ। আজকে আমার এই অনলাইন ক্লাসটা দেখার জন্য সকল শিক্ষার্থী বন্ধু এবং যে যেখানে আছে অনেক শিক্ষক মণ্ডলীকে শুভেচ্ছা ও আসসালামু আলাইকুম।